কে কে ওখানে? ভয়ে চেঁচিয়ে উঠেছিল রোহান, কিন্তু কোনো উত্তর আসেনি। শুধু সেই হাড় হিম করা অচেনা ডাকটা যেন আরও কাছে চলে এলো, একেবারে কানের পাশে। শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল আমাদের। কি করে এসেছিলাম আমরা এই অভিশপ্ত বাংলোয়? চলুন আপনাদের গোড়া থেকে বলি সেই রাতের গল্পটা, যে রাতটা আমাদের জীবনটাকে দুঃস্বপ্ন বানিয়ে দিয়েছিল। আমার নাম আকাশ। ঘটনাটা আজ থেকে প্রায় ৫ বছর আগের, কিন্তু সত্যি বলতে কি একটা মুহূর্তের জন্যেও ভুলতে পারিনি। আমি আর আমার ৩ বন্ধু রোহান, সুমন আর প্রিয়া ঠিক করলাম শহরের এই ভিড়ভাট্টা আর কোলাহল থেকে দূরে কোথাও কয়েকটা দিন কাটিয়ে আসব। আমাদের প্ল্যান ছিল উত্তরবঙ্গের এক পাহাড়ি গ্রামে যাওয়ার। রোহান বরাবরই আমাদের দলের নেতা টাইপের, ওর গাড়িতেই আমাদের জার্নি শুরু হলো। প্রথম কয়েক ঘন্টা দারুণ কাটছিল। গাড়িতে গান বাজনা, আড্ডা, হাসাহাসি সব চলছিল। জানালার বাইরে মেঘে ঢাকা সবুজ পাহাড় আর চা বাগান দেখতে দেখতে কখন যে সময় কেটে যাচ্ছিল টেরও পাইনি। কিন্তু বিকের গড়াতেই খেলাটা ঘুরে গেল। আকাশ কালো করে এমন ঝড় বৃষ্টি নামল যে বলার মতো না। পাহাড়ি রাস্তায় দিনের বেলাতেই রাতের মতো অন্ধকার, গাড়ি চালানো প্রায় অসম্ভব হয়ে পড়ল। আর ঠিক তখনই একটা বিকট শব্দ করে আমাদের গাড়িটা রাস্তার মাঝখানে বন্ধ হয়ে গেল। রোহান অনেক চেষ্টা করল, কিন্তু গাড়ি আর স্টার্ট নিল না। সবচেয়ে বড় সমস্যা, কারোর ফোনেই নেটওয়ার্ক ছিল না যে সাহায্য চাইব। চারিদিকে নিপ্রনিচ্ছন্ন অন্ধকার, শুধু ঝমঝম বৃষ্টির শব্দ। আমরা অসহায়ের মতো একে অপরের মুখের দিকে তাকাচ্ছি। এই অচেনা অজানা পাহাড়ি রাস্তায় রাত কাটানোর কথা ভেবেই ভয়ে আমাদের হাত পা ঠান্ডা হয়ে আসছিল। ঠিক তখনই দূরে একটা টিমটিমে আলো দেখতে পেলাম আমরা। মনে হলো এই বিপদের মধ্যে হয়তো এটাই বাঁচার একমাত্র রাস্তা। আমরা ৪ জন গাড়ি থেকে নেমে সেই আলোর দিকেই হাঁটতে শুরু করলাম। প্রায় ১৫ মিনিট হাঁটার পর একটা বিশাল লোহার গেটের সামনে এসে দাঁড়ালাম। গেটের ওপারে একটা পুরনো দোতলা বাড়ি আবছা দেখা যাচ্ছে। দেখেই বোঝা যায় বহু পুরনো এক ডাকবাংলো। চারদিকে আগাছার জঙ্গল, দেওয়ালের গা বেয়ে শ্যাওলা উঠেছে, সব মিলিয়ে বেশ ভুতুরে একটা পরিবেশ। কিন্তু তখন ওই বাংলোটাই ছিল আমাদের একমাত্র ভরসা। অনেক ডাকাডাকির পর লাঠি হাতে এক রোগা বয়স্ক চৌকিদার এসে গেট খুলল। লোকটার চোখে মুখে কোনো ভাবলেশ নেই। আমরা আমাদের সমস্যার কথা বলার পর সে এক কথায় আমাদের ভেতরে আসতে বলল। বাংলোর ভেতরটা বাইরের থেকেও বেশি অদ্ভুত। পুরনো আসবাবপত্রগুলো ধুলোর চাদরে ঢাকা, দেওয়ালে টাঙানো ছবিগুলোর দিকে তাকালে মনে হচ্ছিল যেন ওগুলো আমাদের দিকেই তাকিয়ে আছে। একটা দম বন্ধ করা ভ্যাপসা গন্ধ নাকে আসছিল। চৌকিদার আমাদের দোতলার ২টো ঘরে থাকার ব্যবস্থা করে দিল। আমরা কোনো রকমে ভেজা জামাকাপড় পাল্টে রাতের খাবার খেয়ে শুতে গেলাম। আমরা তখনও জানতাম না এই বাংলোর দেওয়ালে কান পাতলে শুধু বাতাস নয়, বহু বছরের জমানো কান্নার শব্দেও শোনা যায়। রাত তখন প্রায় ১টা হবে। বৃষ্টিটা একটু ধরে এসেছে, কিন্তু বিদ্যুৎ চমকানোর আলোয় মাঝে মাঝেই বাংলোর লম্বা করিডোরটা ভেসে উঠছিল। আমি আর রোহান এক ঘরে ছিলাম, আর সুমন আর প্রিয়া অন্যটায়। সারাদিনের ক্লান্তিতে আমার চোখটা সবে লেগে এসেছে, এমন সময় একটা অদ্ভুত শব্দে ঘুমটা ভেঙে গেল। প্রথমে ভাবলাম বাতাসের শব্দ হবে হয়তো, কিন্তু না, শব্দটা আবার হলো। ঠিক কান্নার মতো নয়, আবার ঠিক সুরও নয়। কেউ যেন খুব কষ্ট নিয়ে কাউকে ডাকছে। ডাকটা পরিষ্কার বোঝা যাচ্ছিল না, কিন্তু তার মধ্যে এমন একটা যন্ত্রণা ছিল যা বুকের ভেতরটা কাঁপিয়ে দেয়। আমি উঠে বসতেই দেখি রোহানও জেগে। ও ফিসফিস করে বলল, শুনলি কিছু? আমি শুধু মাথা নাড়লাম। আমরা দুজনেই কান পেতে রইলাম। এবার ডাকটা একটু স্পষ্ট হলো। মনে হচ্ছে কোনো মহিলা তার হারিয়ে যাওয়া সন্তানকে খুঁজছে। সেই ডাকে ভাষা ছিল না, ছিল শুধু হাহাকার আর কষ্ট। ডাকটা শুনলেই কেমন গা ছমছম করে ওঠে। মনে পড়ে যায় সেই গ্রামে শোনা নিশির ডাকের গল্প, যা মানুষকে বিপদের দিকে টেনে নিয়ে যায়। একটু পরেই পাশের ঘর থেকে সুমনের গলা পেলাম। ওরাও শব্দটা শুনেছে এবং ভয়ে ওদের অবস্থা খারাপ। আমরা ৪ জন সাহস করে ঘর থেকে বেরিয়ে করিডোরে এসে দাঁড়ালাম। পুরো বাংলোটা একেবারে চুপচাপ, শুধু আমাদের নিঃশ্বাসের শব্দ আর দূর থেকে ভেসে আসা সেই অদ্ভুত ডাকটা ছাড়া আর কিচ্ছু শোনা যাচ্ছে না। আমরা ঠিক করলাম শব্দের উৎসটা খুঁজে বের করতে হবে। টর্চের আলো ফেলে আমরা খুব সাবধানে সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করলাম। নিচতলার একটা বড় হলঘরের মতো জায়গায় এসে দাঁড়ালাম আমরা। ঘরের কোণে একটা পুরনো ভারী সিন্দুক রাখা। আমাদের কৌতূহল হলো।
অনেক টানাটানির পর আমরা সিন্দুকটা খুলতে পারলাম। ভেতরে ধুলোয় মাখা কিছু পুরনো কাগজপত্র আর চামড়ার কাভারে বাঁধানো একটা ডায়েরি। ডায়েরিটা খুলতেই একটা হলদে হয়ে যাওয়া ছবি বেরিয়ে এলো। একজন সুন্দরী মহিলা একটা ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন। দুজনের মুখেই কি সুন্দর হাসি। আমি কাঁপে কাঁপে হাতে ডায়েরির পাতা উল্টাতে লাগলাম। লেখাগুলো প্রায় মুছে এসেছে, কিন্তু যা পড়া গেল তা আমাদের রক্ত ঠান্ডা করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। ডায়েরিটা লিখেছিলেন এই বাংলোর এক ব্রিটিশ বাসিন্দা মেরি। তিনি তার স্বামী আর একমাত্র ছেলে আর্থারকে নিয়ে এখানে থাকতেন। এক বর্ষার রাতে আর্থার বাংলো থেকে হঠাৎই হারিয়ে যায়। কেউ তাকে আর খুঁজে পায়নি। ছেলের শোকে মেরি ধীরে ধীরে পাগল হয়ে যান। তিনি বিশ্বাস করতেন তার ছেলে কোথাও যায়নি, এখানেই লুকিয়ে আছে। তাই তিনি প্রতি রাতে বাংলোর আনাচে কানাচে আর্থারকে ডেকে বেড়াতেন। ডায়েরির শেষ পাতায় লেখা ছিল, আমার ডাক যদি ওকে ফিরিয়ে না আনে, আমার আত্মা আনবে। ও ফিরে না আসা পর্যন্ত আমি ওকে ডেকেই যাব, অনন্তকাল ধরে। ডায়েরিটা পড়া শেষ করে যখন আমরা একে অপরের দিকে তাকালাম, আমাদের সবার মুখ ভয়ে সাদা হয়ে গেছে। আর ঠিক সেই মুহূর্তে ডাকটা আবার শোনা গেল, এবার আমাদের ঠিক কাছ থেকে। মনে হলো কেউ যেন ঠিক দরজার ওপারেই দাঁড়িয়ে ডাকছে, আর্থার। ওই ডাকটা শোনার সাথে সাথে আমাদের বুকের ভেতরটা ধড়াস করে উঠল। প্রিয়া ভয়ে চিৎকার করে সুমনের হাতটা কামছে ধরল। আমরা বুঝে গেলাম ডায়েরির গল্পটা শুধু গল্প নয়, এটাই এই বাংলোর বাস্তব। মেরির অতৃপ্ত আত্মাই তার ছেলেকে খুঁজছে, আর আমরা ভুল সময়ে ভুল জায়গায় এসে পড়েছি। রোহান, যে আমাদের মধ্যে সবচেয়ে সাহসী, সেও ভয়ে কাঁপছিল। কাঁপা গলায় বলল, এখান থেকে এক্ষুনি বেরোতে হবে। আমরা পায়ে পায়ে মূল দরজার দিকে এগোতে লাগলাম, কিন্তু দরজার কাছে পৌঁছানোর সাথে সাথেই বাংলোর সব দরজা জানালা প্রচণ্ড শব্দে বন্ধ হয়ে গেল। মনে হলো কোনো অদৃশ্য শক্তি আমাদের আটকে ফেলতে চাইছে। আমরা পাগলের মতো দরজা ধাক্কাতে শুরু করলাম, কিন্তু সেটা 1 ইঞ্চিও নড়ল না। আর ঠিক তখনই ডাকটা আবার এলো, এবার আমাদের ঠিক পেছন থেকে। আমরা চমকে পেছন ফিরলাম। হলঘরের অন্য প্রান্তে সিঁড়ির ঠিক নিচে একটা অস্পষ্ট নারী মূর্তি দাঁড়িয়ে। পরনে সাদা লম্বা গাউন, মুখটা পরিষ্কার নয়, কিন্তু তার উপস্থিতি এতটাই ঠান্ডা যে আমাদের রক্ত জমে যাওয়ার জোগাড়। আমরা দেখলাম সেই ছায়ামূর্তিটা আস্তে আস্তে সিঁড়ি বেয়ে দোতলার দিকে উঠছে, আর তার সেই করুণ ডাকটা প্রতি পদক্ষেপে আরও স্পষ্ট হচ্ছে। আমাদের মধ্যে সুমন ভয়টা একেবারেই সহ্য করতে পারছিল না। সে বিড়বিড় করে বলতে শুরু করল, আমি এখানে আর 1 সেকেন্ডও থাকব না। এই বলেই সে আমাদের কথা না শুনে ছায়ামূর্তির উল্টো দিকে বাংলোর ভেতরের একটা অন্ধকার করিডোরের দিকে ছুটে চলে গেল। আমরা চিৎকার করে ডাকলাম, সুমন ফিরে আয়, কিন্তু ও শোনেনি। অন্ধকারের মধ্যে ওর ছুটে যাওয়ার শব্দটা মিলিয়ে গেল। আমরা ভয়ে প্রায় জমে গেছি। কি করব, কোথায় যাব, কিছুই মাথায় আসছিল না। কিন্তু সুমনকে তো আর একা ছেড়ে দেওয়া যায় না। রোহান সাহস করে বলল, চল, সুমনকে খুঁজতে হবে। আমরা 3 জন টর্চের আলোয় পথ দেখে সেই অন্ধকার করিডর ধরে এগোতে লাগলাম। করিডরটা একটা পুরনো বড় রান্নাঘরে গিয়ে শেষ হয়েছে, আর সেই রান্নাঘরের এক কোণে একটা ছোট দরজা সামান্য খোলা। হয়তো ওটাই বাইরে যাওয়ার একমাত্র রাস্তা। কিন্তু রান্নাঘরে ঢুকেই যা আমরা দেখলাম, তাতে আমাদের পায়ের তলার মাটি সরে গেল। সুমন মেঝের উপর উপরে হয়ে পড়ে আছে, একেবারে নিস্থর, স্থির। আমরা দৌড়ে ওর কাছে গেলাম। রোহান ওকে ধরতেই দেখলাম সুমনের চোখ দুটো খোলা, কিন্তু তাতে কোনো প্রাণ নেই। মুখে কি ভয়ানক একটা আতঙ্কের ছাপ, যেন মৃত্যুর আগে সে ভয়ঙ্কর কিছু একটা দেখেছে। তার ঠোঁট দুটো তখনও অল্প ফাঁকা হয়ে আছে, যেন শেষ মুহূর্তে কিছু বলতে চেয়েছিল, কিন্তু পারেনি। প্রিয়া সুমনের নিস্থর দেহটা দেখে কান্নায় ভেঙে পড়ল। আমার মাথা কাজ করছিল না। আমরা বুঝে গিয়েছিলাম এই অভিশপ্ত জায়গা থেকে বেঁচে ফেরাটা প্রায় অসম্ভব। মেরির আত্মা শুধু তার ছেলেকেই খুঁজছে না, সে তার একাকিত্বের সঙ্গীও খুঁজছে। আর আজ রাতে সুমন তার শিকার হয়েছে। হঠাৎ আমাদের ঠিক কানের পাশে বরফ ঠান্ডা একটা গলায় কেউ যেন ফিসফিস করে বলল, তোমরাও থেকে যাও আমার সাথে। ওই ফিসফিসানিটা শোনার পর আমাদের আর 1 মুহূর্তও ওখানে দাঁড়ানোর সাহস হয়নি। সুমনের জন্য দুঃখ করারও সময় ছিল না। আমাদের মাথায় তখন একটাই চিন্তা, যে করে হোক নিজেদের বাঁচাতে হবে। আমরা খরতাতো সেই রান্নাঘরের ছোট দরজাটা দিয়ে কোনো রকমে বাংলোর বাইরে বেরিয়ে এলাম। তখনও মুষলধারে বৃষ্টি পড়ছে। আমরা শুধু ছুটছি আর ছুটছি, একবারের জন্যও পেছনে ফিরে তাকাইনি। কতক্ষণ এভাবে ছুটেছিলাম জানি না। একসময় ভোরের আলো ফুটতে শুরু করলে আমরা মূল রাস্তায় এসে দাঁড়ালাম। দেখলাম একটা ট্রাক আসছে। আমরা হাত দেখিয়ে ট্রাকটা থামালাম।
ড্রাইভার আমাদের অবস্থা দেখে ভয় পেয়ে গিয়েছিলেন। আমরা তাকে সবটা খুলে বললে তিনি জানান যে ওই ডাকবাংলোটা প্রায় 50 বছর ধরে বন্ধ, ওটা নাকি অভিশপ্ত, তাই দিনের বেলাতেও ওদিকে কেউ ঘেঁষে না। পরে পুলিশ এসে বাংলো থেকে সুমনের দেহ উদ্ধার করে। পোস্টমর্টেম রিপোর্টে লেখা ছিল ভয়ের কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু, কিন্তু আমরা তো জানি সুমনকে কিসে মেরেছে। সেই রাতের ভয়াবহ স্মৃতি আর সুমনের আতঙ্কিত মুখটা আমি আর রোহান কেউই কোনোদিন ভুলতে পারিনি। প্রিয়া ওই ঘটনার পর এতটাই ভেঙে পড়েছিল যে তাকে বহুদিন ধরে মানসিক চিকিৎসার মধ্যে থাকতে হয়েছে। আজও যখন মাঝরাতে বৃষ্টির শব্দ শুনি, আমার কানে সেই অভিশপ্ত ডাকটা ভেসে আসে, আর্থার। আমি জানি মেরি আজও সেই পোড়ো বাংলোয় তার ছেলেকে খুঁজে বেড়াচ্ছে আর অপেক্ষা করছেন নতুন কোনো পথবিকের জন্য, যে ভুল করে তার অনন্ত অপেক্ষার সঙ্গী হবে। গল্পটা শুনে যদি আপনাদের গায়ে কাঁটা দিয়ে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন